এই পানি ছিটাই না, আমার ক্যামেরায় পানি পড়বে। নাম কি তোমার? রাজ। কিসে পড়ো? নিকলাস প্লেস। এই এই জমিদার বাড়ির নাম কি? হানিমুন। আরে তোমার বাড়ি কোথায়? জাস্ট ওদের বাড়ি কাছে এখানে, ওরা কেন জানে না ওদের এখানে বাড়ির নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? আমার ভাই এটা তো হয় কিসে পড়ো? এই জমিদার বাড়ির নাম কি জানো? না। তুমি জানো বুঝি? এই জমিদার বাড়ির নাম কি জানো? কি? ভুল। যেটা কিনা অত্যাচার শাসক ছিল, একটা কি ছিল একটা, যে বাংলার মানুষকে সবসময় অত্যাচার করতো, নিপীড়ন করতো, মানুষকে হত্যা করতো, তাই তো? সবসময় হত্যা করতো। তার ইতিহাসকে আমরা পড়বো সবসময়। হ্যাঁ, এই শৈরান চাষ যখন হচ্ছে দেশ থেকে পালিয়ে যায়, সেখানে কোন দেশে চলে যায়? তুমি আরে ভেতরে সব চামচি গেছে না, আমি দেখো না। আমি এখন অবস্থান করছি শৈলেন শাহর জমিদার বাড়ি। যে শৈলেন শাহ ছিল কিনা একটা অত্যাচারী শাসক, যে আলমডাঙ্গা স্থানকে সবসময় শাসনে রাখতো, নীল চাষ করা। তালা মারা ছিল না তা পাকুনি? তালা মারা ছিল না তো? জি না, তালা মারা ছিল না বলে আমরা প্রবেশ করছি। আপনারা হয়তো জানেন এখানে কিন্তু অনেক পর্যটক বেড়াতে আসে বধ্যভূমি দেখ। আর এই যে বারান্দাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শৈলেন শাহর জমিদার বাড়ির বারান্দা। আর এখানে বসেই কিন্তু শৈলেন শাহ সবাইকে বিচার করতো, যার আচরণ ছিল একটা নিকৃষ্ট, নমরুদ ফিরাউন এদের মতো আচরণ ছিল। আর নির্মম একটা ইতিহাস থাকে পেছনে গাড়ির ঘটনা। ঠিক আমি সেই পেছনের এখন দৃশ্য ধারণ করতে এসেছি, আর আপনাদের সাথে শেয়ার করবো সেই শৈলেন শাহর আপনার টর্চার সেল। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই শৈলেন শাহর টর্চার সেল। সেই টর্চার সেলের ভিতরে কিন্তু নিয়ে এসে মানুষকে নির্মম ভাবে হত্যা করতো এবং এর ভেতরে গুপ্ত করে রাখতো। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই কাম ব্যাক টু স্মল ইউনিভ অ্যানাদার ব্লগ ভিডিও রাইট নাও। আমি এখন অবস্থান করছি এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম উঁচু যে রেল স্টেশন, আলমডাঙ্গা রেল স্টেশন। আর আমার পেছ মানে যে স্টেশনটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আলমডাঙ্গা রেল স্টেশন। এটাকে আলমডাঙ্গা রেল স্টেশনকে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে তেতল রেল স্টেশন বলা হয়, কারণ হচ্ছে সামনে যেসব রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু রাস্তা ছাড়া এই স্টেশনটি প্রায় 50 ফিট উপরে এই রেল স্টেশন। সেই কারণে কিন্তু বাংলাদেশকে এশিয়া মহাদেশের মধ্যে এই আলমডাঙ্গা রেল স্টেশনকে এশিয়া মহাদেশের তেতল রেল স্টেশন বলা হয়। সো আজকে আমার গন্তব্য এই এশিয়া মহাদেশের তেতল রেল স্টেশন আলমডাঙ্গা রেল স্টেশন থেকে আলমডাঙ্গা বধ্যভূমি এবং জমাদের বাড়ি। আলমডাঙ্গা বধ্যভূমি আপনাকে যেতে হলে আলমডাঙ্গা রেল স্টেশন থেকে নেমে কিন্তু আপনাকে বাস স্ট্যান্ডে প্রবেশ করতে হবে। বাস স্ট্যান্ডে প্রবেশ করার আগে কিন্তু আপনারা যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়েই কিন্তু আপনারা রেল স্টেশন থেকে আলমডাঙ্গা বাস স্ট্যান্ডে প্রবেশ করবেন। বাস স্ট্যান্ডে প্রবেশ করার পর কিন্তু ওখানে অনেক সিএনজি, বাস, ভ্যান গাড়ি সম্পূর্ণ রেকেল দেখতে পাবে। কিন্তু আপনারা যখন বধ্যভূমিতে প্রবেশ করবেন যাবেন, তখন কিন্তু ওখানে যাওয়ার জন্য আপনারা আগে ভাড়া ফিক্সড করে নেবেন। কারণ হচ্ছে ওখানে যাওয়ার জন্য অনেকে 20 থেকে 30 টাকা চাইবে, কিন্তু ওখানে যেতে মোট ভাড়া লাগবে আপনাকে 10 টাকা। 10 টাকা দিলেই কিন্তু আপনাকে আলমডাঙ্গা বধ্যভূমিতে প্রবেশ করাবে। আলমডাঙ্গা বধ্যভূমির দিকে যখন আপনি অগ্রসর হবেন, তখন কিন্তু আপনার বাঁ হাতে একটা বড় বিল্ডিং দেখতে পাবেন। আর এই বিল্ডিংটা ছিল বাংলার স্বৈরাচার বড় নবাব, যে কিনা জমিদার বংশের নামে পরিচিত ছিল। ইংরেজ আমলে বাংলাদেশ শাসন করত। তার নাম ছিল শৈলেন শাহ। শৈলেন শাহর টসলার সেল দেখতে দেখতে আমরা প্রবেশ করলাম আলমডাঙ্গা নাল ব্রিজ, যেটা কিনা সারা বাংলাদেশে পরিচিত এই নাল ব্রিজ নামে। আর এই নাল ব্রিজ থেকে আমাকে কিন্তু 2 মিনিট হাঁটলেই আমি প্রবেশ করব বধ্যভূমি। আর আপনারা যখন আলমডাঙ্গা বধ্যভূমি দেখতে আসবেন, তখন কিন্তু আপনারা অবশ্যই 10টার পর পর এখানে প্রবেশ করবেন। কারণ হচ্ছে এখানে আলমডাঙ্গা বধ্যভূমি 10টার আগে কখনোই কিন্তু গেট খোলে না, যেটার জন্য আমি কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিন্তু আমি আলমডাঙ্গা বধ্যভূমির মধ্যে প্রবেশ করলাম। বধ্যভূমির মধ্যে প্রবেশ করার আগে কিন্তু আমার সেনাবাহিনীর সাথে দেখা, যেখানে সেনাবাহিনী আমাকে বলছে তুমি কোথায় যাচ্ছ ক্যামেরা নিয়ে। ঢুকবেন নাকি আপনারা? সেনাবাহিনী সবসময় থাকে হয় নাকি? আজকে এসে না। তারপর সেনাবাহিনীকে আমি বললাম আমি ইউটিউবের জন্য ভিডিও বানাতে এসেছি। তারপর সেনাবাহিনী আমাকে বললো ও আচ্ছা ঠিক আছে, তাহলে প্রবেশ করো। 5-7 মিনিট কথা বলার পর সেনাবাহিনীর সাথে তারপরে কিন্তু আমি আমার গন্তব্য বধ্যভূমির ভেতরে প্রবেশ করলাম। বধ্যভূমির ভেতরে প্রবেশ করে ভাই আমি তো পুরাই অবাক, যেখানে দেখতে এত সুন্দর পরিবেশ, নিরিবিলি। এটা বাইরে প্রবেশ নিষেধ, তাই না? ঘরের ভিতরে কিছু দেখাবেন? ভাই সেনাবাহিনী কি প্রতিনিয়ত আসে না? আজকে প্রথম এসেছে? আসে না তো স্যার, তাই তো?
আমার হাতের ডান পাশে যে ইটের উপর ইট সাজিয়ে যে বধ্যভূমিটা তৈরি করা দেখছেন, এটা কিন্তু 1971 সাল দেশ স্বাধীন হওয়ার পর কিন্তু এই বধ্যভূমিটা তৈরি করার পরিকল্পনা ছিল, কিন্তু তখন হয়নি কোনো এক অত্যাচার শাসকের কারণে। তারপর 2014 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভার্সিটির ছাত্রদের আবেদন করার পর কিন্তু চুয়াডাঙ্গা আলমডাঙ্গা বধ্যভূমি স্থাপন করা হয়, যেটা কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু নস্কা করেছিল এই আলমডাঙ্গা বধ্যভূমি স্থানটা। আলমডাঙ্গা বধ্যভূমির ভেতরে যখন আপনারা প্রবেশ করবেন, প্রবেশ করার পরে কিন্তু আলমডাঙ্গা বধ্যভূমির সামনে কিন্তু একটা ঘর দেখতে পাবেন, যে ঘরের ভিতরে একটা পরিবার বাস করে, যাদের পারমিশন ছাড়া কিন্তু আপনি কখনো এই বধ্যভূমির ভেতরে প্রবেশ করতে পারবেন না। কারণ হচ্ছে তারা এই বধ্যভূমিটাকে সবসময় নিয়ন্ত্রণে রাখে। তালা মারা ছিল না? তা তালা মারা ছিল না তো? জি না, তালা মারা ছিল না বলে আমরা প্রবেশ করছি। আর আপনারা যখন আসবেন কিন্তু অবশ্যই কিন্তু এখানে কিন্তু এই বধ্যভূমির উপরে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, যেমন আসবেন গেটে কিন্তু সবসময় তালা মারা থাকে। তালা মারা থাকলে কিন্তু প্রবেশ করতে দেবে না। ভেতরে কিছু মানুষ, কিছু সংখ্যক একটা পরিবার এখানে বসবাস করে, তারা কিন্তু সবসময় এই বধ্যভূমিটাকে নিয়ন্ত্রণে আছে। তা আপনারা হয়তো জানেন এখানে কিন্তু অনেক পর্যটক বেড়াতে আসে বধ্যভূমি দেখার জন্য। বধ্যভূমি দেখার জন্য আসবেন এখানে মানুষ। দেশ স্বাধীন হওয়ার পর কিন্তু এই আলমডাঙ্গা বধ্যভূমি, এখানে কিন্তু একটা মেজর ছিল, মেজর বজলুর হুতা, যে কিনা 1971 সালে কিন্তু যুদ্ধ করেছিল। যুদ্ধ করার কারণে তাকে কিন্তু আমাদের দেশের যে প্রধানমন্ত্রী স্বৈরাচার ছিল, সে কিন্তু নিজের হাতে জবাই করছে এই মেজর বজলুর হুতাকে। তার জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু তার উপরে ক্ষিপ্ত, বা সেই প্রধানমন্ত্রী কিন্তু এখন দেশ ছাড়া। তো আর এইটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাইর হওয়ার পথ। আর এখন আমি আপনাদের দেখাবো বধ্যভূমির উপরে অংশ। যে বধ্যভূমিটা দেখতে পাচ্ছেন, বধ্যভূমির উপরে অংশটুকু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর তার আগে কিন্তু আমি আপনাদের একটা কথা বলি, আপনারা যখন এখানে বেড়াতে আসবেন, আমি কিন্তু গেটের ধারে যখন আসছি তখন কিন্তু সেনাবাহিনী ছিল ভাই। আমি সেনাবাহিনী, আমি কখনোই সামনাসামনি দেখিনি। আমার সেনাবাহিনী একটা প্রশ্ন করছে, ভাই আপনি কোথায় যাবেন? আপনার হাতে ক্যামেরা, আপনি কি এর ভেতরে ভিডিও করবেন? আমি বললাম, জি ভাই, আমি একটা নতুন ইউটিউব চ্যালেঞ্জ করছি, সেই ভিডিও করার জন্য আমি এখানে এসেছি। কিন্তু অনেক পরিমাণে ফুল বাগান আছে, যে ফুল বাগানটা দেখলেই আপনার মনোমুগ্ধ সৃষ্টি হবে। তো এখন আমরা উপরে উঠবো, উপরে উঠে আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই কিন্তু আপনারা যখন উপরে উঠবেন তখন কিন্তু আপনাদের জুতা খুলে প্রবেশ করতে হবে। জুতা পায়ে দিয়ে কিন্তু আপনারা ওখানে প্রবেশ করতে পারবেন না, জুতা খুলে কিন্তু আপনার ওখানে প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু আমার জুতা। আর আমি এখন ঠিক কিন্তু তার উপরে অবস্থান করছি, বৌদ্ধভূমির উপরে। পাক বাহিনীরা ঠিক যেমন করে আমাদের মা বোনদের অত্যাচার, নির্যাতন, ধর্ষণ করেছিল, তার কিছু প্রতিফলন কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। ঠিক কিন্তু এমন ভাবেই কিন্তু আমাদেরকে, বাংলাদেশের মানুষকে পাক বাহিনীরা কিন্তু এভাবেই অত্যাচার করছিল। দেখতে পাচ্ছেন কেমন ভাবে মূর্তিগুলো রাখছে। আর এটা তো গাইস, আজ যে এখানে সেনাবাহিনী অবস্থান করছে, সেই কারণে কিন্তু আমাকে এখানে ভিডিও করতে দিচ্ছে না। জাস্ট আমি বলতে আমার 2 মিনিট সময় দেন, জাস্ট আর 2 মিনিটের সময় দিচ্ছে না। এমন একটা পরিবেশের ভেতরে আমি এখন পড়ছি। আমি যে কিনা একটা ভিডিও করব, সুন্দর দিকে একটা আপনাদের সাথে যে ভিডিও শেয়ার করব, সেই ভিডিও শেয়ার করার কোনো আমার অনুমতি দিচ্ছে না। দেখ, আমি এখান থেকে চলে যাব আলমডাঙ্গার জমিদার বাড়ি, সেখানে গিয়ে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করব। আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ ডিটেলস শেয়ার করতে পারিনি। এই বদ্ধভূমির ভিতরে কিন্তু একটা ঘর আছে, ঘরের ভিতরে যে যুদ্ধ সরঞ্জাম, যেসব যুদ্ধ দিয়ে করছিল, যেসব অস্ত্র দিয়ে, সেসব অস্ত্র কিন্তু এর ভেতরে প্রবেশ করানো আছে। পরবর্তীতে আমি জমিদার বাড়ি যাবো, জমিদার বাড়ি গিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলস ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো। বদ্ধভূমির মধ্যে থেকে বাইরে হওয়ার পর 10 টাকা সিএনজি ভাড়া দিয়ে আমি ছুটে চলেছি আমার গন্তব্য জমিদার বাড়ি। এবং চাচার সাথে গল্প করতে করতে চাচাই আমাকে বলছে জমিদার বাড়ির ভেতরে আছে অনেক কিছুই দেখার মতো। তার মধ্যে অন্যতম হচ্ছে স্বৈরাচার শাসক জমিদারের তসলার সেল, আর একটা রয়েছে স্বৈরাচার শাসকের পুষ্কনি, যেখানে কিনা রাজা রানী গোসল করত। জমিদার বাড়ির নাম কি জানো? আমি এখন অবস্থান করছি শৈলেন সার জমিদার বাড়ি। যে শৈলেন সার ছিল কিনা একটা অত্যাচারী শাসক, যে এই আপনার আলমডাঙ্গা স্থানকে সবসময় শাসনে রাখতো নীল চাষ করার কারণে। আর দেখতে পাচ্ছেন ঘরের ভেতরে যে অংশগুলো, আর এর ভেতরে এসে আমি একটা জিনিস খেয়াল করলাম ভাই,
এর ভিতরে এখানে হচ্ছে চামচিকের ডাক, যে রাত্রি আমরা চামচিকে দেখি না সবসময় গায়ে এসে ঝাপট মারে, ঠিক সেই চামচিকের ঘাট। আর এখানে নাকি একটা পুকুর আছে, সেই পুকুরটা আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো আর আপনাদের সাথে শেয়ার করবো। আর এই যে বারান্দাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শৈলেন শাহর জমিদার বাড়ির বারান্দা। আর এখানে বসেই কিন্তু শৈলেন শাহ সবাইকে বিচার করতো, যার আচরণ ছিল একটা নিকৃষ্ট, নমরুদ ফিরাউন এদের মতো আচরণ ছিল। আর ভেতরে দেখতেছেন আওয়াজ শুনতে পাচ্ছেন, সব কিন্তু কিসমিস কিসমিস আওয়াজ, ভয়ঙ্কর কিন্তু একটা আওয়াজ শোনা যাচ্ছে, কিসমিস কিসমিস। আমি যখন এসেছিলাম ঠিক সেরকম কিন্তু এই যে ভেতরের অংশগুলো দেখেন কেমন, ওই দেখেন চামচিকি ভেতরে দেখেন, হ্যাঁ চামচিকি চামচিকি সব কিন্তু ভেতরে কিচিরি মিচির শব্দ করছে, চামচিকি আছে কিন্তু ভেতরে সব সব কিন্তু চামচিকি। শৈলেন শাহ ইতিহাস সাক্ষী আছে যে সব শাসক জমিদার আপনাকে মানুষের উপর নির্যাতন করছে, তারা কিন্তু কখনোই দেশে সম্পূর্ণভাবে স্থির শান্তিতে থাকতে পারেনি। যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল যে স্বৈরাচার হাসিনা, ঠিক সেও কিন্তু এখান থেকে পালিয়ে কিন্তু ভারতবর্ষে চলে গেছে। ঠিক কিন্তু এই শৈলেন শাহ যখন বাংলার মানুষকে অশান্তিতে মনে করেন অত্যাচার নিপীড়িত করছে, ঠিক তখনই কিন্তু এই বাংলার মানুষ তাকে কিন্তু এই দেশ ছাড়তে বাধ্য করছে, ঠিক সেও কিন্তু ইন্ডিয়াতে গিয়ে প্রবেশ করছে। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে পরম্পর, এই বাংলাদেশের যত সব স্বৈরাচার সাক্ষী আপনার দেশ শাসন করেছে, তারা কিন্তু যখন পালিয়ে গেছে অন্য দেশে কিন্তু কোথাও যেতে পারেনি, জাস্ট তারা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষে গিয়েই অবস্থান নিয়েছে। তো আমি এখন অবস্থান করছি শৈলেন শাহর বিল্ডিং এর যে পেছনের অংশ আছে, ঠিক সেই পেছনের অংশই। প্রাসাদের ভেতরে কিন্তু একটা পেছনে একটা নির্মম একটা ইতিহাস থাকে, পেছনে গাড়ির ঘটনা। ঠিক আমি সেই পেছনের এখন দৃশ্য ধারণ করতে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করবো সেই শৈলেন শাহর আপনার টর্চার সেল। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই শৈলেন শাহর টর্চার সেল। সেই টর্চার সেলের ভেতরে কিন্তু নিয়ে এসে মানুষকে নির্মম ভাবে হত্যা করতো এবং এর ভেতরেই গুপ্ত করে রাখতো। যে স্বৈরাচার সরকার এই দেশে ছিল, কিন্তু তিলে তিলে তৈরি করার পরও কিন্তু এই প্রাসাদ ছেড়ে তাকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রবেশ করতে হয়েছে। কারণ ইতিহাস সাক্ষী হয়ে আছে, বাংলাদেশকে মানুষের উপরে যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, তারা কিন্তু কখনোই বাংলার জমিতে কখনো ঠাঁই হয়নি। ঠিক সেই কারণেই কিন্তু যখন অত্যাচার শাসক এসেছিল এই দেশে, ঠিক পরও কিন্তু আপনার ইসলামী শাসন, ইসলামিকায়ন এসেছিল, এই ভালো শাসনে কিন্তু এই দেশে প্রবেশ করেছিল। যখন সুশাসন এই দেশে প্রবেশ করে তখন কিন্তু আপনার স্বৈরাচার শাসনগুলো এই দেশ থেকে পালিয়ে যেতে বরাবরই বাধ্য হয়। আর পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আমার সামনের অংশ, এই সামনের অংশ বিল্ডিংটা কিন্তু স্বৈরাচার রাজপ্রাসাদ, যে আশপাশে বসে কিন্তু সে মানুষকে অত্যাচার নিপীড়ন, মানুষকে তিলে তিলে হত্যা করত। যদি আপনারা পেছনের অংশ দেখেন, এখানে কিন্তু শুধু মরুভূমির মতন পাখি উঠছে, চামচিকি উঠছে। দেখেন এর ভিতরে কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, চামচিকির আওয়াজ, কিচির মিচির আওয়াজ। আমি কিন্তু এখানে আসি, এখানে কিন্তু আসি আমাকে চামচিকি আমাকে আক্রমণ করতে পারে, বা আমাকে কোনো তেলাপোকা এসে কিন্তু আমাকে বিষধর সাপ এসে কিন্তু আমাকে কামড় দিতে পারে। ঠিক আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি সেই শৈলেন শাহর বাথরুমের উপরে। সেই বাথরুমটা কিন্তু এত পরিমাণে বড় বাথরুম, যা স্বৈরাচাররা আছে আপনার মানুষকে জোর জুলুম করে খাইছে, আর এখানে কিন্তু সেই বাথরুম করছে। এটাই কিন্তু সেই টর্চার সেল। আমার পেছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা কিন্তু শৈলেন শাহ ব্যবহার করত, তার প্রজাদের নিয়ে, তার স্ত্রীকে নিয়ে এই পুকুরে গোসল করত, যেটা কিনা পুকুরটা কিন্তু সম্পূর্ণ শান দিয়ে খোদাই করা। আর এই পুকুরের ধারে কিন্তু বহু ধরনের গাছপালা রয়েছে। পেছনে কিন্তু একটা বিল্ডিং রয়েছে, যে বিল্ডিংটা কিন্তু এখন স্কুলে পরিচালনা করছে। আমার পেছনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু কি গাছ, গাছটা আমি জানি না ভাই, এত ভয়ঙ্কর গাছ। এই গাছের তলায় ভাই আমি আসি, যদি গাছ থেকে কোনো ভূত পেট নিয়ে এসে আমার ধরে নিয়ে চলে যায়, জাস্ট আমার কিন্তু আর কিছু করার থাকবে না। আর পুকুরে দেখেন সব ছেলে পেলে কিন্তু গোসল করছে। আর আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভেটেরিনারি প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে কিন্তু আপনাকে গবাদি পশু,
আপনাকে চিকিৎসা পরামর্শ দেওয়া হয় এবং ডাক্তারি প্রশিক্ষণ দেওয়া হয়। তো আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব পুকুরের ভেতরে ছেলেমেয়েরা গোসল করছে। আর যে ঘাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই স্বৈরাচার সলিংসার ঘাট, যে ঘাটেই কিন্তু তারা গোসল করতো। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? গোসল করতে কখন থেকে কিন্তু রাত নাই। পানি ঠিক না, আমার ক্যামেরায় পানি পড়বে। নাম কি তোমার? রাজ বেশি বড় নিকলাস প্লেস এই এই জমিদার বাড়ির নাম কি? আনিনি আরে তোমার বাড়ি কোথায়? জাস্ট ওদের বাড়ি কাছে এখানে, ওরা কেন জানে না ওদের এখানে বাড়ির নাম কি? তোমার মার নাম কি? তোমার নাম কি? আমার দিবা এটা তো হয় বেশি বড় শুনতে এই জমিদার বাড়ির নাম কি জানো? না তুমি জানো বুঝে এই জমিদার বাড়ির নাম কি জানো? কি? হ্যাঁ ইয়েস, কিসে বলো তুমি? জাস্ট এখানে পুকুর গুলো দেখেন, জাস্ট এরা কিন্তু সব গোসল করছে। এই তোমাদের কে কোথায় পড়ো? তোমার নাম কি? নুসরাত। আর তোমার নাম কি বাবু? ক্যামেরা দেখে ওরা হয়তো লজ্জা পাচ্ছে। জাস্ট এটা হচ্ছে শৈলাঞ্চার, শৈলাঞ্চার পুকুর, যেটা কিনা অত্যাচার শাসক ছিল একটা, কিছু লাগছে যে বাংলার মানুষকে সবসময় অত্যাচার করতো, নিপীড়ন করতো, মানুষকে হত্যা করতো, তাই তো? সবসময় হত্যা করতো। তার ইতিহাসকে আমরা পড়বো সবসময়। হ্যাঁ, এই খৈরানচার যখন সবসময় দেশ থেকে পালিয়ে যায়, সেখানে কোন দেশে চলে যায়? আরে ভেতরে সব কাম শিখে আছে না? তুমি দেখো না তুই, হ্যাঁ? সব আছে, তুমি দেখো করে। আর এগুলো কিন্তু সব খৈরানচার জমিদার বাড়ি, এগুলো কিন্তু পাশে আছে রাজবাড়ি। এখানে কেউ আর বসবাস করে না তাদেরা, কেউ করে না। সরকারি এখানে পশুদের আছে যে আছে প্রশিক্ষণ দেয়, ওই যে ভেটেরিনারি স্কুল, ওটা ধর, এটা ডাক্তারিখানা করে। আর ওইটা পানির ট্যাঙ্ক, ওই যে আছে পশু মশু গা ধোয় যেখানে। যাও তাহলে থাকো, হবে না? স্কুলে যাওয়া ভালো, আমি পড়াশোনা করবো না, হবে না? ওয়ালাইকুম আসসালাম ভাই, দেখছেন মানুষ, হ্যাঁ ফেসবুকে ছাড়বো, ফেসবুক ইউটিউব সব জায়গায় ছাড়বো। হ্যাঁ ছাড়বো তো। জাস্ট আমি ভিডিও করতে এসেছি, ওরা এত পরিমাণে খুশি। জাস্ট আমি যখন বলছি ফেসবুকে ইউটিউবে আপলোড করবো, জাস্ট অ্যামাজিং। এসব ছেলে পেলে কিন্তু দেশের ভবিষ্যৎ। আমরা আর কি ভাই, আমরা তো মানুষ জাস্ট ভিডিও বানিয়ে বানিয়ে বেড়াই আর অজানা তথ্যকে আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করি। আর আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই স্বৈরাচার জমিদার বাড়ি, যে স্বৈরাচার এখান থেকে বসে রাজপ্রাসাদ শাসন করত এবং এই অঞ্চলের মানুষকে শাসন করত। যদি তারা কখনোই তার রাজার বিরুদ্ধে যেত, তাকে ধরে নিয়ে এসে শাসন করত, অত্যাচার করত, নিপীড়ন করত। আর এখান থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চলে গেছে এই মেল চাষ করে। তো যাই হোক, আমি কিন্তু দূর দূরান্তে থেকে ঘুরতে ঘুরতে চলে এসেছি এই শৈলাঞ্চার জমিদার বাড়ি, অজানা তথ্য আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার জন্য। কারণ হচ্ছে আমার একটা নেশা আছে দেশ থেকে দেশান্তরে ঘোরা, এই গ্রাম থেকে ও গ্রাম ঘোরা। জাস্ট আপনারা আমাকে সাপোর্ট দিবেন আর এমন ভাবে ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ আপনার একটা ভিডিও লাইক, একটা শেয়ার আর একটা ফলো আমাকে ইউটিউবে ফেসবুকে ভিডিও বানাতে উৎসর্গ করবে, মোটিভেশন করবে। যাই হোক, এমন এমন সুন্দর ব্লগ ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার পেজটা ফলো দিবেন। আর জাস্ট কে কোথায় থেকে দেখছেন আমার এই ভিডিওটা, তারাও আপনারা আমার এই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। জানি না আবার নেক্সট কোন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।